অমুকের চাচা অমুকের খালু সিন্ডিকেট। যেদিন আপনি ফুয়েলের দাম বাড়ালেন তার পরদিন থেকে লাইন উধাও হয়ে গেল। সমস্যাটা যদি সাপ্লাইয়ে হয়, তাই না? সরকার যেভাবে হাম প্রতিরোধে, আমরা বলবো না যে মৃত্যু ঠেকাতে, নিয়ন্ত্রণে রাখতে যেভাবে অ্যাক্টিভ হওয়া দরকার ছিল, জরুরি অবস্থা ঘোষণা করার দরকার ছিল, যেভাবে সমন্বয়ের ত্রুটি আমরা দেখছি সেটি করার মানে এটি সারানোর যে বিষয় ছিল সেটিকে অভাব দেখছেন পুরোপুরি। আপনি দেখেন উপজেলা লেভেলে যখন একটা বাচ্চা হাম শনাক্ত হচ্ছে, তার কোনো রেসপন্সিবিলিটি না নিয়ে দ্রুত তাকে জেলায় ট্রান্সফার করা হয়। জেলা থেকে অনেক সময় বলা হয় যে আমরা পারবো না, ঢাকায় নিয়ে যান। এই যে ঢাকামুখী ফ্লো এবং হাম একটা ছোঁয়াচে অসুখ, হামের পরপর যেটা হয় নিউমোনিয়া, বেশিরভাগ বাচ্চাই নিউমোনিয়াতে মারা গেছে বিশেষ করে। হ্যাঁ, এবং নিউমোনিয়ার জন্য অক্সিজেন ইজ আ মাস্ট। অনেক বাচ্চা আছে জাস্ট কেবলমাত্র সময় মতো অক্সিজেনটা যদি পেত তাহলেই কিন্তু বাচ্চাটা সার্ভাইভ করে যেত, কিন্তু সেইটুকু ন্যূনতম অক্সিজেনটা আমরা এনশিওর করতে পারি নাই। আমাদের উপজেলা পর্যায় পর্যন্ত তো অক্সিজেন একেবারে হাসপাতালে সরকারি যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে প্রত্যেকটাতে এনশিওর করার কথা। আমরা তো এটা করোনার সময়, আপনার মনে থাকবে করোনার সময় কিন্তু অক্সিজেন স্বল্পতা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। তখনই কিন্তু আমরা একটা পদক্ষেপ নেওয়ার আলোচনা হয়েছে যে একেবারে উপজেলা লেভেল পর্যন্ত যেন অক্সিজেনটা ইনশিওর করা হয়। কিন্তু আপনি আজ এই রিপোর্টটা আজকে বলছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ, তার মানে ঢাকার পরেই কিন্তু চট্টগ্রাম বাণিজ্য রাজধানী। সেই বাণিজ্য রাজধানীতে 20টার মধ্যে 10টাই যদি নষ্ট থাকে তাহলে চিকিৎসাটা চলবে কি করে? এই যে ধরুন নষ্ট 12টার মধ্যে 2টা নষ্ট, 12টার মধ্যে 2টা নষ্ট থাকার কথা, 20টা আছে 12টা, তার মানে 20টার মধ্যে আছে 10টা, 50%। তো এই যে একটা অক্সিজেন এনশিওর করা, এটা তো কয়েকশো কোটি টাকার মামলা না, এটা তো কয়েক কোটি টাকার মামলাও না, এটা লক্ষ বা হাজার টাকা দিয়ে আপনি এনশিওর করতে পারেন। এখানে সদিচ্ছার ঘাটতিটা কেন? কারণ ওই যে আমি বললাম যে সরকারের যেই অলিগার্কি, তাদের যেই মানে সিস্টেম, সেখানে তারা চায় যে প্রাইভেট হসপিটালে রোগীটা চলে যাক, প্রাইভেট হসপিটালের সাথে তাদের একটা যোগসাজশ থাকে। আপনি খেয়াল করবেন এই যে 475 জন মৃত্যুর খবর আমরা পেয়েছি স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে, বেশিরভাগ কিন্তু প্রান্তিক মানুষ। হ্যাঁ, গরিব মানুষের বাচ্চা, বড় লোকের বাচ্চা মারা যাচ্ছে সেই খবর কিন্তু আমরা খুব একটা পাচ্ছি না, কারণ তাদের বাচ্চারা প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে। এনসিপির সব আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি তিনি অভিযোগ করেছেন যে কেন সরকার এটিকে জরুরি ঘোষণা করছে, দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করছে না হামিনের বিষয়টাকে। আপনার কি মনে হয় যে এটি ঘোষণা করা উচিত? নিশ্চিতভাবেই উচিত। এবং তার চেয়ে বড় কথা যে এই সরকার যদি মনে করে থাকে যে আগামী 6 মাস তাদের হানিমুন পিরিয়ড হবে, এটা কিন্তু ঠিক নয়। বিকজ মানুষ অলরেডি হাঁপিয়ে গেছে দীর্ঘ 15 বছরের একটা মানে আগ্রাসী শাসন ব্যবস্থা, এরপরে 1.5 বছরের কমপ্লিট মিসম্যানেজমেন্ট। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি, একটা কমপ্লিট হ্যাফাজার্ড মিসম্যানেজমেন্টের মধ্যে 1.5 বছর পার করার পর যখন আরেকটা সরকার আসলো, এই সরকারটার কিন্তু হানিমুন পিরিয়ড বলে আর কিছু থাকে না। এই সরকারকে ডে 1 থেকেই অন টো থাকতে হবে, কারণ তাদের আসলে সময় নষ্ট করার মতো এক মুহূর্ত সময়ও নাই। দেখুন, এই সরকার আসার পর সরকার বলবে যে হামের টিকা তো আগের সরকার দিয়ে যায় নাই, কিন্তু এটা বলে আপনি কিন্তু 3 মাস পার হয়ে গেছে অলরেডি, আপনি কিন্তু পার পাবেন না। আপনি একটা অক্সিজেন কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি এনশিওর করতে পারছেন না? কেন আপনার বাড়ির মানুষের পরিচারিকার ভাগনা অসুস্থ হলে তো আপনার উপদেষ্টা ছুটে গিয়ে তার সকল কিছু এনশিওর করতে পারেন। তার মানে চাইলে কিন্তু এনশিওর করা যায়। যেই শিশুটির প্রতি আপনি এনশিওর করতে চাচ্ছেন তাকে পাচ্ছেন, তাহলে বাকি শিশুগুলোর কোনো মূল্য আসলে আপনার কাছে নাই, সে কারণে আপনি পারেন না। আরেকটি হৃদয় বিদারক ঘটনা আপনি দেখেছেন আমাদের সংবাদের মাধ্যমে, হামে একটি বাচ্চা মারা গেছেন। যেহেতু হাম ছোঁয়াচে রোগ, তো ওই শিশুটির, মৃত শিশুটির পরিবার, বিশেষ করে তার বাবা, বেসরকারি অ্যাম্বুলেন্স পাচ্ছিলেন না তার এলাকায় নিয়ে দাফন করার জন্য। তো তিনি চাচ্ছিলেন যে ওই হসপিটাল থেকে একটি সরকারি যদি অ্যাম্বুলেন্স দেওয়া হয় তাহলে সেটিতে করে নিয়ে যাবেন, কিন্তু এটি দেওয়ার সুযোগ ছিল না, দেওয়া হয় না। প্রচুর রোগীর থাকে, চাপ থাকে, আবার তারা তো দিন শেষে গরিব মানুষ, তাদের জন্য সুপারিশ করার কেউ থাকে না।
একটা বাচ্চা, মৃত বাচ্চা, আদরের সন্তান, সে হামে মারা গেছে, তাকে এলাকায় নিয়ে যাওয়া, তার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সরকারি হসপিটালে এই সার্ভিসটা যদি না থাকে, মানে ধরেন ওই হসপিটালে 4-5 জন মারা যায় প্রতিদিন, তো অ্যাটলিস্ট 5-7টা অ্যাম্বুলেন্স থাকার কথা, তাই না? সেটি কিন্তু সেই পায়নি। মানে বাচ্চাটাকে, মৃত বাচ্চাটাকে এলাকায় দাফন করার জন্য সরকারি অ্যাম্বুলেন্স পায়নি। এই নিউজ কিন্তু দেশবাসী দেখেছে। কতটা নাজুক অবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। আপনি জানেন, পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, এই প্রত্যেকটার বাইরে বেসরকারি অ্যাম্বুলেন্সের সাথে সরকারি অ্যাম্বুলেন্স ড্রাইভারদের একটা চুক্তি থাকে, এবং ইচ্ছা করে অ্যাভেলেবল অ্যাম্বুলেন্সকে আনঅ্যাভেলেবল দেখানো হয়, যাতে ওই যাদের সাথে চুক্তি তারা সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারে কয়েক গুণ বেশি দামে। আমি ব্যক্তিগতভাবে অ্যাম্বুলেন্স নিয়ে আমি নিজে ঝামেলা ফেস করেছি আমার মার সময়। মাকে নিয়ে একটা প্রাইভেট হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স, কারণ মা না শুয়ে বাসায় আসতে পারবে না চিকিৎসা শেষে, ওই অ্যাম্বুলেন্সের হসপিটাল আমাকে অ্যাম্বুলেন্স দিতে পারেনি। বাংলাদেশের 1 নম্বর প্রাইভেট হসপিটাল পারে নাই, না পারাতে আমাকে মানে ব্যক্তিগতভাবে অন্য অ্যাম্বুলেন্স জোগাড় করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে, কয়েক গুণ বেশি টাকা দিয়ে রিজার্ভ করতে হয়েছে, এগুলো আমাকে করতে হয়েছে। তো আপনি বলেন, আমি তো মনে করি আমি বাংলাদেশের অত্যন্ত প্রিভিলেজ মানুষের একজন, অত্যন্ত সৌভাগ্যবানদের একজন। বাংলাদেশে মানে আমি খুবই সৌভাগ্যবানদের একজন। আমাকে যদি এতটা হেনস্থার শিকার হতে হয়, বাংলাদেশের 1 নম্বর প্রাইভেট মেডিকেল হসপিটালে কয়েক লক্ষ টাকা বিল গোনার পরে, তাহলে আপনি বোঝেন ওই প্রান্তিক মানুষটার দশা কি হয়ে যায়। এই জন্য আমি একটা দাবি তুলেছিলাম যে সংসদ সদস্য হওয়ার তো সবার অনেক খায়েশ, তাই না? আমরা যারা একেবারে মানে জন্ম থেকে রাজনীতি করি, আমাদেরও যেমন খায়েশ, আবার গার্মেন্ট ব্যবসা করে, ইয়াবা ব্যবসা করে, ঝুট ব্যবসা করে, চাঁদাবাজি করে, মানে হকারদের জায়গা ভাড়া দিয়ে চলে, কিংবা ময়লা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তারাও তো সংসদ সদস্য হতে চায়। আমি বলছিলাম যে সংসদ সদস্য হলে যেমন বাংলাদেশের নাগরিক না হলে কিন্তু আপনি সংসদ হতে পারবেন না। হ্যাঁ, যদিও আমাদের প্রশ্ন আছে কোন কোন মন্ত্রীর বিদেশি নাগরিকত্ব আছে, এগুলা নিয়ে অনেক কথা আছে, যাক ওই আলাপে না যাই, কিন্তু আমরা ওই তথ্যগুলো জাতীয় সংসদের মাধ্যমে শুনবো না। হ্যাঁ, তো যাই হোক, সেটা আমি নাই বললাম। কিন্তু এমপিদের বাচ্চাদের চিকিৎসা এবং স্কুল দুটাই এলাকায় হইতে হবে। বিশ্বাস করেন বাইজিদ ভাই, এটা যদি আপনারা করতে পারেন, আমরা যদি এটা করতে পারি, শিক্ষার মান বলেন, চিকিৎসার মান বলেন, একটা ড্রাস্টিক পরিবর্তন আসবে। এবং এমপি যারা হতে চায়, এই মানুষদের ক্যারেক্টারেও আপনি একটা পরিবর্তন দেখবেন। এই যে এখন যেমন ময়লা ব্যবসা করে টাকা হয়েছে, এমপি হবে। 2টা কাপড় বিক্রি করছে, গার্মেন্টের ব্যবসা হয়েছে, এমপি হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে। বা ইয়াবা ব্যবসা করছে, ঋণ খেলাপি হয়েছে, ব্যাস এমপি হইতে হবে। সো এই যে এমপি হওয়ার মধুটা অনেকটা নষ্ট হয়ে যাবে যদি আপনি চিকিৎসা এবং শিক্ষা কম্পালসারি করেন। স্বাস্থ্য খাতের যে অব্যবস্থাপনা বা সমন্বয়হীনতার যে অভাব আছে, সেটি তো দেশ জুড়েই আলোচনা হচ্ছে। প্রতিদিন অসংখ্য সভা সেমিনারেই আলোচনা হচ্ছে, চায় টেবিলে ঝড় উঠছে, টকশোতেও আলোচনা হচ্ছে। এই মুহূর্তে যদি জাতীয় সংসদ চালু থাকতো, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার কোন দিকটি নিয়ে আপনি পয়েন্ট অফ অর্ডারে কথা বলতেন? নিশ্চিতভাবে হাম নিয়ে কথা বলতাম। আমি হামের টিকা ব্যবস্থাপনা নিয়ে কথা বলতাম। শুধু তো টিকার অভাব না, হ্যাঁ আমি মানছি অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট পরিমাণ টিকা আনে নাই, মিসম্যানেজমেন্ট হয়েছে, সব মেনে নিচ্ছি, কিন্তু অক্সিজেন ফ্লো আপনি দিতে পারবেন না, আপনি একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারবেন না। এটার জন্য তো ডেফিনেটলি যেই চিকিৎসা আপনি আপনার পরিবারের একজন সদস্যের জন্য করতে পারেন, সেটা কি আপনার দেশবাসী, আপনি তো শপথবদ্ধ হয়েছেন, তাই না? আপনার পুরো দেশের সকল শিশুদের দায়িত্ব আপনি নিয়েছেন, দেশের 18 কোটি মানুষের দায়িত্ব আপনি নিয়েছেন। সো তাদের ব্যাপারেও তো আপনার সেই জবাবদিহিতাটা দরকার হবে, সেটা নিয়ে আমি কথা বলতাম। এবং সার্বিকভাবে মানে স্বাস্থ্য খাতের তো বেহাল দশা। আপনি যদি চিকিৎসকের সাথে ডাক্তারের যে একটা মানে শতাংশের হিসাব, সেখানে দেখা যায় একজন ডাক্তারের এগেইনস্টে আমাদের রোগীর সংখ্যা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের অনেক গুণ বেশি, একজন নার্সের এগেইনস্টে পেশেন্টের সংখ্যা অনেক গুণ বেশি। সো একটা ডাক্তার বা একজন নার্স যে রোগীকে প্রপার সেবা দেবেন, সেটাও তো সম্ভব না, কারণ তারা তো ওভারবার্ডেন্ড। ঢাকা মেডিকেল কলেজে একদিন যদি আপনি যান, আপনার কাছে মনে হবে যে মানে আমি গেছি জাস্ট দেখার জন্য যে কি অবস্থা।
ওখানে সুস্থ মানুষ গিয়ে বাইরে বের হয়ে অসুস্থ হয়ে যাওয়ার কথা, এখানে ঘন্টার পর ঘন্টা আমাদের ডাক্তাররা সেবা দেন, ঘন্টার পর ঘন্টা আমাদের নার্সরা সেবা দেন, দিন রাত এক করে সেবা দেন। এই যে ঈদ আসছে, দেখা যাবে যে অনেক ডাক্তার হয়তো ছুটিতে চলে গেছেন, সংখ্যালঘু সম্প্রদায় বা অন্য ধর্মের যারা আছেন তারা উদয় অস্ত পরিশ্রম করবে। কারণ আমি হাসপাতালে মাসের পর মাস আমার বাবাকে নিয়ে থেকেছি, আমার মাকে নিয়ে থেকেছি, আমি জানি যে পূজার সময়, ঈদের সময় কি অবস্থা হয়, বিশেষ করে ঈদের সময়, কারণ ম্যাক্সিমাম ডাক্তার ছুটিতে চলে যায়, নার্স ছুটিতে চলে যায়, অল্প যে কজন থাকে তাদের উপর চাপ পড়ে। সো আমরা যথেষ্ট সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান আমরা তৈরি করতে পারি নাই। এটা তো আমাদের ফেইলিওর। হাম মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর একটা তড়িৎ ব্যবস্থা নিয়েছে। তারা বলেছে যে একজন ডক্টরকে সরকারি হসপিটালের প্রতিদিন 2 বার করে সকাল বিকাল রাউন্ড দিতে হবে এবং আলাদা করে হামের জন্য ওয়ার্ড থাকতে হবে। হামের যখন এই এত ক্রাইসিস, আমরা শিশু মৃত্যু ঠেকাতে পারছি না, তখন স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে যে আমলাতান্ত্রিক মানসিকতায় দায়ী। এক হচ্ছে যে শেখ হাসিনার একদম শেষের দিকের সময়, অন্তর্বর্তী সরকারের সময় বিদেশ থেকে হামের টিকা আনা না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া, এবং সবশেষ গত 2 মাসের যে আমরা স্বাস্থ্য খাতের যে ব্যবস্থাপনা দেখলাম, তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতার কারণেই স্বাস্থ্য খাতের বেহাল দশা। আপনি কি মনে করেন সংসদ সদস্য হিসেবে? আমি আপনাকে বলি, আমলাতান্ত্রিক জটিলতা হচ্ছে সবচেয়ে সহজ অজুহাত। আমলারা তখনই ওভার পাওয়ার্ড হয় যখন একজন মন্ত্রী ইনকম্পিটেন্ট হয়। আচ্ছা, মন্ত্রীরা যদি যথেষ্ট কম্পিটেন্ট থাকেন, আমাদের এক সময়কার মন্ত্রীরা তো কম্পিটেন্ট ছিলেন, হ্যাঁ, সো যত দিন গেছে অবস্থা তত খারাপের দিকে গেছে। যখন মন্ত্রী তার ডিপার্টমেন্টটা ভালো মতন বোঝেন, তখন কিন্তু আমলাদের পক্ষে 9-6 বোঝানো সম্ভব হয় না। তবে হ্যাঁ, আমলাদের এক ধরনের অ্যারোগেন্স সবসময় থাকে। তারা বলেন মন্ত্রী আসে মন্ত্রী যায়, আমরা তো পরিবর্তন হই না, আমরা হচ্ছে স্টেট মেশিনারি, আমরা রাষ্ট্র পরিচালনা করি, সবই সত্য। কিন্তু তারপরেও যদি আমরা সেরকম মন্ত্রী পাই যিনি তার ডিপার্টমেন্টটা অন্তত ভালো মতন বোঝেন, তাহলে কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা অনেকটাই কেটে যাওয়া কথা। আর হ্যাঁ, একটা সরকারের পর আরেকটা সরকারের যে ট্রানজিশনাল পিরিয়ড একটা আছে, এবং সেটার পর অনেক সময় বলা হয় যে এই সময়কার যারা বিভিন্ন পদে আছেন, যুগ্ম সচিব, সচিব পর্যায়ে যারা আছেন, তারা সকলেই আওয়ামী সময়ে অ্যাপয়েন্টেড এবং সেই মাইন্ডেড। কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে কাজ করতে গিয়ে বুঝেছি যে ব্যুরোক্রেসির কোনো দল থাকে না। ব্যুরোক্রেসির কোনো দল থাকে না। ব্যুরোক্রেসি মানে সরকারি দল। ব্যুরোক্রেসি যেই দিন সরকার পাল্টায় যাবে, ওই আগের রাত থেকেই ব্যুরোক্রেসি পাল্টা যাবে। হয়তো সকালবেলা সরকার পাল্টাবে, তো আগের রাতেই দেখবেন ব্যুরোক্রেসি বুঝে গেছে কারা আসতেছে, রং পাল্টিয়ে ফেলে, একদম সেকেন্ডে পাল্টায় ফেলে। তো ব্যুরোক্রেসির কোনো দল থাকে না। কেউ যদি বলে যে আওয়ামী লীগ আমলের সচিবরা আমাদের সাহায্য করছে না, তাহলে আমি বলবো যে আপনারা যেহেতু ইনকম্পিটেন্ট, ওরা আপনাদের সেই ইনকম্পিটেন্সের সুযোগটা নিচ্ছে। আপনারা ধরতে পারছেন না যে কোন জায়গায় তারা আসলে আপনাদের অসহযোগিতা করছে। আমলাদের নানান ধরনের ইন্টারন্যাশনাল ট্রেনিং এর জন্য বিদেশে পাঠানো হয়, তাদেরকে আরো বেশি প্রশিক্ষিত করার জন্য, স্কিল বাড়ানোর জন্য। চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো একটি প্রাচীন ঐতিহ্যবাহী হসপিটালে শিশু মৃত্যুর ঘটনা ঘটে শুধুমাত্র অক্সিজেনের পাইপ না থাকার কারণে। এটি আমাদের মেনে নিতে হয়। কত দুর্ভাগা জাতি আমরা। মানে দেখুন, এই যে আমরা যে একটু আগেই বলছিলাম যে মন্ত্রীরা বলেন বা সরকার বলে আমলাতান্ত্রিক জটিলতার কারণে, এই যে অক্সিজেনের পাইপটা নাই, এটা কি আমলাতান্ত্রিক জটিলতা? এই যে 20টার মধ্যে 10টাই খারাপ, এটা কি আমলাতান্ত্রিক জটিলতা? এই যে অ্যাম্বুলেন্স গুলো একটার পর একটা রিপোর্ট এসছে বাইজিদ ভাই, এবং এটা ওভার দি পিরিয়ড অনেক বছর ধরে রিপোর্ট গুলো হচ্ছে যে অ্যাম্বুলেন্স নিয়ে একটা সিন্ডিকেট বাইরে কাজ করে, এটা ভাঙা কি আমলাতান্ত্রিক জটিলতা? এই যে সরকারি মেশিন গুলো কাজ করে না, টেস্টের মেশিন গুলো কাজ করে না, কারণ তারা মনে করে তারা প্রাইভেট হাসপাতালে পরীক্ষা করালে ওই চুক্তিটা তাদের মধ্যে থাকে, এটা কি আমলাতান্ত্রিক জটিলতা? বাংলাদেশে ডাক্তার ইস টু নার্সের যে অনুপাত, ডাক্তার ইস টু পেশেন্টের যে অনুপাত, নার্স ইস টু পেশেন্টের, এইটা যে এত ওভারবার্ডেন আমাদের স্বাস্থ্য খাত, এটা কি নতুন? স্বাস্থ্য খাতের কেনাকাটা নিয়ে দুর্নীতির খবর আমরা একটার পর একটা নিউজে দেখেছি। শেখ হাসিনার আমলে মিঠু সিন্ডিকেট, অমুক সিন্ডিকেট, হসপিটালের যে পর্দা 200 টাকার পর্দা 2 লাখ টাকার উপরে, 2 লাখ টাকার উপরে, এগুলো তো আমরা দেখেছি। তো এগুলো থেকে আমরা সবসময়, আপনি খেয়াল করবেন, এই যে বাজেট আসতেছে, এখানে আপনি দেখবেন অবকাঠামো উন্নয়নে বাজেট বরাদ্দে যতটা আগ্রহ দেখা যায়,
স্বাস্থ্য খাতে বরাদ্দ ততটা শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, জুডিশিয়ারিতে বরাদ্দ কিন্তু হয় না, কারণ ওখানে তো আপনার দুর্নীতি করার সুযোগটা কম। কিন্তু জানেন আমাদের প্রতিরক্ষা খাতে কিন্তু সবচেয়ে বেশি বরাদ্দ থাকে, প্রতিরক্ষা সেটা কিন্তু সবচেয়ে আমরা বেশি। বলি না। তো এখানে দুর্নীতি সবচেয়ে বেশি হয় ওই আপনার কেনাকাটায়, জি। সেগুলোতে বরাদ্দ থাকে বেশি। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আসলে ওয়ে আউটটা জানা দরকার। অনেক কথাই হচ্ছে প্রতিদিন, অসংখ্য গণমাধ্যমে এই আলাপই হচ্ছে যে এই হামে শিশু মৃত্যু, আসলে যেই সন্তান মারা যায় তার বাবা মার কষ্ট ছাড়া আপনার আমার পক্ষে বোঝা সম্ভব না। সেটি কমিয়ে আনার ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আপনি 2 বারের সংসদ সদস্য, সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন, বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যও ছিলেন আপনি, নিশ্চয়ই আপনার কিছু অভিজ্ঞতা হয়েছে প্রশাসনিক ক্ষেত্রে। আপনার পরামর্শ কি যে কিভাবে এটাই কমিয়ে আনা যায়? নর্মালি আমাদের জিডিপির যেটা আন্তর্জাতিক নিয়ম, জিডিপির অ্যাটলিস্ট 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ দিতে হয়। আমাদের বরাদ্দ 1% এর কম। আচ্ছা, 1% এর কম। দীর্ঘ সময় ধরে আমি বলে এসেছি, সংসদে যখনই বাজেট দিয়েছে আমি বলেছি স্বাস্থ্য এবং শিক্ষায় বরাদ্দ বাড়াও। তারা বড় মেগা প্রকল্পে আগের সরকার বিশেষ করে যেভাবে ইন্টারেস্টেড ছিল, কল্যাণমূলক বা ওয়েলফেয়ার খাতগুলোতে ইন্টারেস্ট কম ছিল। আচ্ছা, এক হলো সেখানে বরাদ্দ বাড়ানো, 2 হলো আমাদের জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যাতে এই ধরনের অসুখগুলো, এটা তো কোনো ক্যান্সার না, এটা তো কোনো হার্ট ডিজিজ না, এটা তো শিশুদের একটি অসুখ যেটা আপনার আমার সবারই মোটামুটি ছোটবেলা হয়েছে। এই বেসিক স্বাস্থ্য সেবাটা যাতে এলাকায় ভিত্তিক মানুষ নিতে পারে, প্রান্তিক মানুষগুলো যাতে উপজেলা পর্যায়ে নিতে পারে, সেই ব্যবস্থা সরকারকে এনশিওর করতে হবে। 3 হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতে আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক বেশি। আমাদের প্রায় 70% আমাদের নিজেদের পকেট থেকে দিতে হয়, সরকার দেয় মাত্র 30%। এই পার্সেন্টেজটা বাড়াতে হবে সরকারের তরফে, যাতে আমাদের নিজেদের পকেট থেকে খরচ কম হয়। প্রতি বছর 77 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে যায় কেবলমাত্র স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে। কিছুদিন আগে আমি দেখছিলাম একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি বলছেন যে আপনি অন্তত 2 কোটি টাকা বাজেট রাখবেন স্বাস্থ্যের জন্য, মানে ওটা আলাদা সেভিং হিসেবে রাখবেন। 2 কোটি টাকা কয়জন মানুষ বানান করতে পারে আপনি আমাকে বলেন? এই দেশটাকে তো আমরা কিছু লুটেরা ব্যবসায়ীদের দেশ করে ফেলছি। গার্মেন্ট ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ঝুট ব্যবসায়ী, ময়লা ব্যবসায়ী, এদের হাতে, এরাই যেন বাংলাদেশ। এরা তো বাংলাদেশ না ভাই, এর বাইরেও 90% মানুষ আছে। ওদের কথাও একটু ভাবার সময় এসছে। আপা, হামে এখন সবাই সতর্ক, কিন্তু এই প্রথম কাজটি করেছিল দৈনিক প্রথম আলো। যখন দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রাজশাহীতে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছিল, তখন আমরা কিন্তু রিপোর্ট করেছি। ওই সময় আপনার খেয়াল আছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনি আইসিইউ যে ক্রাইসিস সেটা অস্বীকার করছিলেন। একটা পর্যায়ে ঢাকাতে আমরা স্বাস্থ্যমন্ত্রীর একটা কনসার্ন দেখতে পেরেছিলাম, এবং ওই সময় সরকার বেশ কয়েকটি আইসিইউ প্রাইভেট থেকে তারা সংগ্রহ করে ওই রাজশাহী মেডিকেল হসপিটালে দেয়। এরপরে আমরা টানা রিপোর্ট করতে থাকি, প্রথম আলো দেশবাসী সতর্ক হতে থাকে, সচেতন হতে থাকে, জানতে পারে। তার আগেও কিন্তু মারা গেছে। তার মানে এই যে প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তরের যে নিউজ লেটারের মাধ্যমে আমরা যেটা জানি সরকারি হিসেব, সেই হিসেবের বাইরে কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে, প্রান্তিক এরিয়ার মানুষ। 61 জেলার তথ্য আমরা পাই হামে আক্রান্ত। যারা এই তালিকার বাইরে আছেন, সেই তথ্য কে ঠিক করবেন? সেই ডাটাবেসটা কারা নির্ধারণ করবে? এটি নিয়েও নানান প্রশ্ন আছে। সবশেষ আমরা বলছি যে তাহলে করণীয় কি? আমি যেটা বললাম যে বরাদ্দ বাড়াতে হবে স্বাস্থ্য খাতে, আউট অফ পকেট এক্সপেন্ডিচার নিচে মানে কমাতে হবে, এবং আমাদের উপজেলা লেভেলে একটা মিনিমাম স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এবং এর মধ্যে আপনি বলে যে আমাদের বেসিক কিছু ওষুধ, অক্সিজেন, আমাদের বেসিক কিছু পরীক্ষা নিরীক্ষা, এটার জন্য আমাকে আইসিইউটা হয়তো উপজেলায় না পারুক, জেলাতে, হ্যাঁ কিছু জিনিস আছে, ঠিক আছে জেলাতে করলো, এইটুকু যদি এনশিওর করতে পারে। আর সবচেয়ে বড় কথা, সরকারের সদিচ্ছা আছে কিনা। সরকারের সদিচ্ছা যদি না থাকে, ইট উইল বি দ্য সেম ওল্ড স্টোরি।
এটার কোনো মানে ব্যত্যয় হবে না, সদিচ্ছা থাকতে হবে সরকারের। হাম বিষয়ে সরকার যেভাবে চাপ সহ্য করছে বিভিন্ন মাধ্যম থেকে, অনেস্টলি যদি বলেন বিরোধী দলের কাছ থেকে কি সেই ধরনের চাপ সহ্য করছে? না, না, আমি দেখিনি। ধরুন আমি আপনাকে বলি, সংসদে কয়েকটা বিষয়, হাম নিয়ে একটা আলোচনা করলাম, ফুয়েল নিয়ে আপনারা তো প্রতিদিন রিপোর্ট করেছেন, গণমাধ্যম যেভাবে রিপোর্ট করেছে আমি তো সংসদে সেভাবে আলোচনা শুনি নাই। এবং দ্য মোস্ট ভাইটাল কোয়েশ্চেন, যেদিন আপনি ফুয়েলের দাম বাড়ালেন তার পরদিন থেকে লাইন উধাও হয়ে গেল। সমস্যাটা যদি সাপ্লাইয়ে হয়, তাই না, সমস্যাটা যদি সাপ্লাইয়ে হয় আর সমস্যাটা যদি প্যানিক বাইং হয়, তাহলে দাম বাড়ানোর সাথে সাথে কি করে সাপ্লাই চেইন কাজ করা শুরু করলো, এই প্রশ্নটা তো তুলতে হবে। ট্রেড এগ্রিমেন্ট, আমি ছাড়া সংসদে আর একজন পেলাম না যাকে নিয়ে আমি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা, চুক্তি নিয়ে আলোচনা হলো না সংসদে, কম হয়েছে, হলো না। তো এই যে এই ব্যর্থতার দায় তো এই কারেন্ট পার্লামেন্টকে নিতে হবে, হবে না? এবং আপনি দেখেন দ্রব্যমূল্য 70-80 টাকার নিচে কোনো সবজি নাই। আপা আপনি তো 70-80 কথা বলেন, আমি তো প্রতিদিন বাজারে যাই, পেঁয়াজ এবং আলুটা 50 টাকার মধ্যে আছে, এর বাইরে অলমোস্ট প্রত্যেকটা সবজি 100 টাকার উপরে। মানে আপনি কি বলবো, গত বছর যে পরিমাণ টাকা নিত্য প্রয়োজনীয় জিনিসের পেছনে খরচ করেছেন, আপনি তার দ্বিগুণের বেশি খরচ করেও এই বছর এটা সামলাতে পারবেন না। বাই ডিফল্ট একটা ভঙ্গুর অর্থনীতি এই সরকার পেয়েছে, এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু বাজার মনিটরিং এর তো একটা ব্যবস্থা আছে, সেটা তো আমরা দেখছি। আমাদের বাণিজ্য মন্ত্রী কি করেন? এবং আপনি দেখেন গ্রামে, আমি তো সপ্তাহে 3 দিন এলাকায় থাকি, 12 থেকে 14 ঘন্টা কারেন্ট থাকে না, 12 থেকে 14 ঘন্টা কারেন্ট থাকে না। ব্রাহ্মণবাড়িয়া আমার গ্যাসের শহর, এই ব্রাহ্মণবাড়িয়া মানুষ গ্যাস পায় না, 1900 টাকার এলপিজি তারা কিনে গিয়ে 2200-2300 টাকা করে। চারদিক থেকে কিন্তু মানুষ প্রেসারে আছে। আপনি হলুদ, লাল, সবুজ, নীল অনেক কার্ড দেখাচ্ছেন বটে, মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। মানুষ, আমি জানি না ক্ষমতা, আমি দেখি প্রধানমন্ত্রী সারাক্ষণ মানে সংসদে বসে বসে পেপার পড়তে থাকেন, কিন্তু মানুষের পালস কিন্তু মানুষের চোখে বোঝা যায়। আমার মনে হয় মানুষের চোখের দিকে এই সরকারের তাকানোর সময় এসছে। আগের সরকার তো 15 বছর পার করতে পেরেছিল। আমি মানুষের মধ্যে যে ডিসস্যাটিসফ্যাকশন এবং যে রাগ এবং ক্ষোভ আমি দেখি, আমি জানি না 1.5 মাসের মধ্যে আমি প্রচন্ড ক্ষোভ মানুষের মধ্যে দেখি। সোশ্যাল মিডিয়া যেহেতু আমরা প্রতিনিয়ত স্ক্রলিং করি, আমরা সেখানে দেখি যে প্রান্তিক মানুষজন বলে ক্ষোভ নিয়ে, কার্ড চাই না, আমার বাচ্চার হামে আক্রান্ত, তার চিকিৎসা চাই। অ্যাবসলিউটলি। এবং এই আওয়াজটা জোরালো হচ্ছে, এবং মানুষ কিন্তু পথে নামা শিখেছে, মানুষ রক্ত দেওয়া শিখেছে, মানুষ বুঝে গেছে যে ক্ষমতা আসলে খুব ভঙ্গুর একটা বিষয়। এটাকে দূর থেকে দেখলে যত ভয়ানক মনে হয় পেপার টাইগার, এটা কিন্তু আসলে একটা পেপার টাইগার, এটা কিন্তু রিয়েল টাইগার না। সো আমার মনে হয় এটা ভাববার সময় এসছে। চিটং এর দিয়ে আমরা শুরু করেছিলাম, সুরাইয়ার বাবা 9 মাস বয়সী সুরাইয়া মারা গেছে গতকাল। তার সবচেয়ে পছন্দের ক্যামেরাটা বিক্রি করে দিয়েছিল চিকিৎসার জন্য, বাচ্চার চিকিৎসার জন্য, বাচ্চাকে বাঁচাতে পারেনি। এই বাচ্চার বাবার কাছে একটা কার্ডের চেয়ে, ফ্যামিলি কার্ডের চেয়ে, তার কিন্তু এই যে অক্সিজেনের যে পাইপটা কারণে মারা গেল, সেটা কিন্তু ভীষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনি দেখেন এই যে কার্ডগুলোর কথা বলা হচ্ছে, 66% কার্ড যায় ভুল মানুষের হাতে। অর্থাৎ আপনি আমার দল করেন, আপনি আমার কমিটিতে আছেন, আপনি আমার উপজেলার চেয়ারম্যান হবেন, আপনি আমার মেম্বারে দাঁড়াবেন আমার দল থেকে, এইসব লোকের কাছে কার্ডগুলো যায়। আমাদের নিয়ম ছিল আইন অনুযায়ী কমিটি করে, প্রান্তিক পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কমিটি করে কারা সত্যিকার এই ভাতা সুবিধা পাওয়ার যোগ্য তাদের তালিকা করা। কোন এলাকায় এটা হয় নাই। অমুকের চাচা, অমুকের খালু, অমুকের মামা, অমুকের পদ, অমুকের আত্মীয়, অমুকের সিন্ডিকেট। অসংখ্য ধন্যবাদ। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি, নিশ্চয়ই তিনি আমাদের শিশুদের দিকে তাকাবেন, আমাদের শিশুরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে, আমরা হাম থেকে যেন রক্ষা পাই।